শুরু করছি আপনার সঙ্গে অনুষ্ঠান, সঙ্গে আছে এজি মাহমুদ। আজকে আমরা আলাপ করতে চাই সামাজিক নিরাপত্তার বিস্তার, অর্থাৎ আসছে যে 2023-24 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটে আসলে সামাজিক নিরাপত্তা খাতে কেমন বরাদ্দ থাকবে, কি বরাদ্দ থাকা উচিত, কেমন নীতি সহায়তা দেওয়া উচিত, সেই প্রসঙ্গে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আলাপের জন্য সৈয়দ আহসানুল আলম পারভেজ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতিবিদ। স্বাগত আপনাকে আজকের আমাদের এই আলাপে। আপনার মাধ্যমে আপনাদের সব দর্শককে সালাম। বাজেট তো আবার চলে এলো, 1 জুন বাজেট ঘোষণা হতে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতের বিস্তার নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই। আমরা দেখতে পাই যে এই খাতে যে পরিমাণ বরাদ্দ আসলে যেটি দেওয়া হয়, সেটি আপনারা বলে থাকেন বা বিভিন্ন স্টেক হোল্ডাররা বলে থাকে যে অপ্রতুল। সরকার যে পরিমাণ বরাদ্দ দেয় তার থেকে হয়তো খানিকটা হয়তো বাড়ে, প্রতি বছরই অল্প কিছু বাড়ে। এখন সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের আয় বাড়েনি কিন্তু মূল্যস্ফীতির যে বেড়ে চলার যে আঘাত তাদেরকে সইতে হচ্ছে ক্রমাগত, তাদের জন্য এবারের বাজেটে কী ধরনের নীতি সহায়তা দেওয়া উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ। দেখেন, আমাদের বাজেটে সামাজিক নিরাপত্তা খাত অত্যন্ত তুচ্ছ, এটা স্টেক হোল্ডার বা সমালোচককে বলতে হবে না। আপনি যদি টোটাল বাজেটটা দেখেন, আপনি এখানে দেখবেন যে 4.5 বা 5.5% সোশ্যাল সেফটি নেট। তো এই যেখানে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট ইজ 19.9 বা 20%। পাবলিক সিকিউরিটি, পুলিশ বাহিনীকে স্ট্রং করা ইজ 4.5%। তো অল টুগেদার এগুলো গিয়ে 25%। তারপরে ধরেন আমাদের যেই এই প্রশাসন বা আমলাতন্ত্র, এদের আরামের জন্য বাড়ি গাড়ি খরচ মিলিয়ে 30%। তাহলে আমরা কি প্রশাসনিক বাজেটকে দিন দিন বড় করছি? যে প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দিয়ে ওই সোশ্যাল সেফটি নেট বা মধ্যবিত্ত বা গরিব যারা, তাদেরকে শাসন করার জন্য এটা একটা প্রশ্ন চলেই আসে। বিকজ পাবলিক সিকিউরিটি বা পাবলিক অর্ডার তো আসতেছে যদি পাবলিক বেঁচে থাকে, পাবলিক খেতে পায়। তো পাবলিক যদি ধুকে মরে যায়, যে একজন মন্ত্রী বলছেন যে মানুষ বাজারে গেলে কান্না করছে, সেই মন্ত্রীকে আরেক মন্ত্রী যখন বলেছে যে আপনি এটার বিরোধিতা করেন, তো সেই মন্ত্রী বলছে যে সিন্ডিকেট, মন্ত্রীদের মধ্যে সিন্ডিকেট আছে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোথায় কী আছে জানার দরকার নেই। আমাদের বাজেট প্রত্যেক বছরই বৃদ্ধি পায়, 10 to 15% হোয়াট এভার। তো কিন্তু ওই পরিমাণে সামাজিক নিরাপত্তা বাড়ে কিনা, বাড়ে না। আরেকটি দুঃখজনক বাস্তবতা আমাদের কাছে একেবারে খুবই পেইনফুল রিয়ালিটি হচ্ছে যে আমাদের বাজেট মধ্যবিত্ত বান্ধব নয়, আমাদের বাজেট গরিব বান্ধব নয়। এটার জন্য যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে রিচ পুয়ার গ্যাপ বেড়ে যাচ্ছে। রিচ পুয়ার গ্যাপ বেড়ে গেলে সমাজের শান্তি নষ্ট হচ্ছে এবং টোকাইরা বা একেবারে হতদরিদ্ররা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এইভাবেই যে এখন ভাড়া করে নিয়ে আসে মিছিল করার জন্য 200 টাকা, আবার যদি একটু দূরে নিয়ে যায়, ট্রাকে করে নিয়ে যায়, বিরিয়ানির প্যাকেট 400 টাকা। এটা এই জন্যই হচ্ছে যে সামাজিক যে পভার্টি লেভেলের নিচে যারা আছে তাদেরকে সমাজে অশান্তি করা, রাজনৈতিক ভায়োলেন্স সৃষ্টি করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমরা সামনে আমাদের নির্বাচন, আমরা সবাই আতঙ্কগ্রস্ত আছি যে নির্বাচন নিয়ে পলিটিক্যাল কনফ্লিক্ট আছে। সো পলিটিক্যাল কনফ্লিক্টটা পলিটিক্যাল ভায়োলেন্স, আগুন লাগা, পাথর মারা, এদিকে চলে যাবে যদি এইবার আমাদের অর্থমন্ত্রী সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় অন্তত পক্ষ ডবল করে না দেয়। কারণ হচ্ছে পাবলিক অর্ডারের জন্য 4.5, সামাজিক নিরাপত্তার জন্য 5.5, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 25 to 30%। এটা এই সমাজে শান্তির ভারসাম্য নষ্ট করবে, বিশেষ করে ইলেকশনের বছর। সেই জন্য আমি আপনার সুযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই এবছরের জন্য অন্তত বাজেটে সামাজিক নিরাপত্তা ব্যয়টা ডাবল করতে হবে। স্যার, যদি বিবেচনা করি আমরা যে বাজেটে অ্যালোকেশন আসলে সামাজিক নিরাপত্তা খাতে কেমন হওয়া উচিত, আমাদের ইকোনমি, আমাদের নিম্ন জনগোষ্ঠী, এই বিবেচনায় যদি আমরা চিন্তা করি, তাহলে কত শতাংশ বাজেট বরাদ্দের
অংশ সামাজিক নিরাপত্তা খাতে যাওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি আমাকে অসম্ভব কঠিন একটা প্রশ্ন দিয়েছেন, যেটাতে আমি ফেল করতে পারি। তবে আমি পাস করার জন্য যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি কোনো প্রেসক্রিপশন দিতে পারবো না যে এটা 5.5 থেকে আপনি এত % করেন, কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের বাজারে ইনফ্লেশন বিভিন্নভাবে হচ্ছে। সরকারি ইনফ্লেশনের একটা রেট আছে, কিন্তু আপনি জানেন খাদ্য আইটেমের ক্ষেত্রে, ফুড আইটেম বিশেষ করে আমদানিকৃত নিত্যপণ্যের ক্ষেত্রে ডলারের বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য, আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির জন্য, ফ্রেইটের দাম বৃদ্ধির জন্য কোনো কোনো আইটেম 10%, কোনো কোনো আইটেম 15%, কোনো কোনো আইটেম 25% দাম বেড়ে গেছে। সো আমি যেটা মনে করি যে আমাদের প্রশাসনিক ব্যয়, আমাদের ব্যুরোক্রেসি বা আমাদের সব কিছু বা আমাদের সবার জন্য যেই ব্যয় আছে সেটা যদি 30% হয়, আমি মনে করি একেবারে চোখ বন্ধ করে সামাজিক নিরাপত্তার জন্য এবছর 10%-এর বেশি দেওয়া উচিত। সো ইট উইল টেক কেয়ার অফ আপনার ইনফ্লেশন, ইট উইল টেক কেয়ার যে ফুড সিকিউরিটি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা বিভিন্ন সংস্থা আমাদের জায়গায় বলা হচ্ছে, ওরা যা বলছে বিদেশিরা, আমরা ওই পরিমাণ বিপজ্জনক জায়গায় নেই, কারণ আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের মজদুররা কাজ করে আমাদের ফুড প্রোডাকশন বা আমাদের এগ্রিকালচার খুব ভালো অবস্থায় আছে। তো সেই জন্য আমি যে জিনিসটা আপনাকে বলতে চাই যে আমাদের বিপদটা অতটা না হলেও কিন্তু আমাদের ফুড সিকিউরিটি ইজ আন্ডার থ্রেট, এবং এই ফুড সিকিউরিটিটাই কিন্তু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের দিকে অগ্রযাত্রা, নির্বাচনে মানুষকে বিশ্বাসী রাখা, এগুলো তার পেটের উপর নির্ভর করে। স্যার, মানে মূল্যস্ফীতি যে হারে যে শঙ্কা তৈরি করছে, যেভাবে আঘাত করছে, সেটি নিম্ন আয়ের মানুষের হোক, মধ্যবিত্ত ক্ষেত্রে হোক, তো এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে কৌশল কি? এইটা সহজ প্রেসক্রিপশন নেই। আমি বলি কেন। আমাদের ইকোনমিক্সে এটার জন্য যেটা করা হয় সেটা সরকার করছে, সেটা হচ্ছে একটু আপনাকে মনে করিয়ে দিই, গতবার যখন অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দিলেন তখন তিনি কিন্তু বলছিলেন যে এবারের বাজেটে সবচেয়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতিকে হ্রাস টেনে ধরা। তো বছর তো শেষ হয়ে গেল, নতুন বাজেটও চলে আসলো, মূল্যস্ফীতির যে অবস্থা তার হ্রাস টেনে ধরার কৌশল কি সরকার? এখন গতবার অর্থমন্ত্রী আমাদের লোটাস কামাল ভাই কি বুঝে বলেছেন সেটা ওনার ব্যাপার। আমার মনে হয় না উনি খুব ভুল বলেছেন, কিন্তু ওনাকে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে মূল্যস্ফীতিটা শুধুমাত্র মানে মূল্যস্ফীতির রশি যে টেনে রাখবে অর্থমন্ত্রী লোটাস কামাল ভাই, কি কৌশল? হ্যাঁ, মূল্যস্ফীতির দড়ি তো সব ওনার হাতে নেই। ইনফ্লেশন, অর্থাৎ আমার ভাইয়ের সমস্ত অর্থমন্ত্রীর সমস্ত সদিচ্ছা থাকা সত্ত্বেও মূল্যস্ফীতির দড়ি সবগুলো ওনার হাতে নেই। ওনার হাতে আছে ইন্টারনাল টু দি ইকোনমি, কিন্তু মূল্যস্ফীতি তো বিশ্বের কারণে হচ্ছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে হচ্ছে, ট্রান্সপোর্টেশন কস্ট দেশের বাইরের জন্য হচ্ছে, জ্বালানি বৃদ্ধির কারণে হচ্ছে। তো জ্বালানি যখন যেহেতু শুধু উনি বাড়াচ্ছেন না, দাম বাড়াচ্ছেন, আবার উনি বলতেছেন মূল্যস্ফীতি উনি কমাবেন, তাহলে এটা সাংঘর্ষিক কথা। তাই আমি এখন যেটা বলতে চাই, মূল্যস্ফীতির একদম গ্রামাটিক্যাল একটা প্রেসক্রিপশন আমি দিচ্ছি। মূল্যস্ফীতি কমানোর জন্য জেনারেলি বাজারে অদরকারি টাকার ফ্লো, যেটা অর্থাৎ কোনটা দরকারি টাকার ফ্লো, প্রফেসর পারভেজ কামে জিজ্ঞেস করলে বলবো ওই যে জিলাপি বিক্রি হয়েছে 20,000 টাকা কেজিতে, তো সেই স্বর্ণের জিলাপি, গোল্ডেন জিলাপি, সেই গোল্ডেন জিলাপির মতন গোল্ডেন আইটেমস, গোল্ডেন প্রোডাক্ট, মানে যেগুলো বিলাসবহুল পণ্যের কথা বলছেন, সুপার বিলাস, ওগুলো যারা কিনে, এই যে ওদের কাছে টাকা আছে, তার মানে বাজারে অতিরিক্ত টাকা সাপ্লাই আছে বিশেষ কোনো একটা গোষ্ঠীর কাছে, আমরা রাজনীতিবিদরা বলছেন যে দুর্নীতিবাজদের কাছে। তাহলে এই টাকাটাকে ইনফ্লেশন, এই টাকাটাকে সরকার নিজের কাছে নিয়ে আসতে হবে। এই টাকাটাকে সরকার নিজের কাছে আনতে যাওয়ার মানেই হচ্ছে সঞ্চয়পত্রের মূল্য বৃদ্ধি করা, আপনার ব্যাংকের রেট বৃদ্ধি করা, যেটা IMF প্রেসক্রিপশন দিয়েছে। যে আমি আমার অনেক ভাই বন্ধুকে জানি যে যারা 6-9 পলিসিতে, যে ভাই 6% রাখি, আবার ট্যাক্স কাটে, আবার বড় লোকদেরকে 9% দেয়, তো ওই জায়গায় তারা চেষ্টা করেছে ওটা শেয়ার মার্কেটে দিতে, হাত জ্বালিয়ে ফেলছে, তারা বিদেশে আত্মীয় ছেলেমেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ আউটফ্লাইট অফ ক্যাপিটালই হয়েছে, ক্যাপিটাল ফ্লাইটের কথা বলছেন। তো এখন এখানে মেন কাজ হচ্ছে সরকার এটা আলাপ করেছে, সরকারকে সাহসিকতার সাথে আমি বলতে চাই, যেহেতু 9% সুদ ইন্ডাস্ট্রিজদের জন্য করে শিল্পায়ন হয়নি,
হলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি শিল্পায়নের সংখ্যা দেন, বরং ওইভাবে প্রজেক্টে টাকা দিয়ে 9% হারের প্রজেক্টে 1000 কোটি 2000 কোটি টাকা নিয়ে 200-400 টাকা কোটি এখানে রেখে বাকি টাকাটা বিদেশে সেকেন্ড হোমে পাচার হয়েছে। তাই আমি মনে করি এই মুহূর্তে যারা আমরা রিটায়ার করছি, যারা দেশে কিছু টাকা হাতে আছে, তাদেরকে বেঁচে থাকার জন্য আপনার বিশেষ করে গভর্নমেন্ট বন্ড, বিশেষ করে সঞ্চয়পত্র ঋণের হার অ্যাটলিস্ট 12% 13% করলে আপনি দেখবেন যে সবাই চিন্তা করবে সামনে দুর্দিন আসতেছে, গোল্ডেন জিলাপি না খাই, বরং আমরা এই টাকাটা রাখি, জমা করি। তার মানে সরকারের কাছে টাকাটা আসবে, সরকারকে আবার চার্টার্ড ব্যাংক বা অন্য ব্যাংক থেকে আপনার টাকা ধার নিতে হবে না। অন্য ব্যাংক থেকে টাকা সরকার ধার নেওয়ার মানে হচ্ছে যারা ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার কথা ব্যবসায়ীরা, তারা টাকা না পাওয়া। তো এটা একটা সাইকেল। আমি মনে করি বাজারে এখনো দুর্নীতিবাজদের কাছে, বাজারে এখনো ওই আঙ্গুল ফুলে কলা গাছ যারা হয়েছে তাদের কাছে, বাজারে এখনো ব্যাংক থেকে যারা বোগাস নামে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, এদের কাছে টাকা আছে, যেই টাকাটা আমাদের রাষ্ট্রের উপকারে, আমাদের এনার্জি সিকিউরিটির জন্য, আমাদের ফুড সিকিউরিটির জন্য, আমাদের পলিটিক্যাল সিকিউরিটির জন্য এই টাকাটা অর্থনীতিতে আনার একমাত্র পথ হচ্ছে এই সঞ্চয়ে সুদের হার বৃদ্ধি করা। স্যার, সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেটি হয় যে আমরা দেখি যে সরকার প্রতিবারই মানে যখন বাজেট দেয় তখন সঞ্চয়পত্র থেকে এক ধরনের ঋণ নেয়, ব্যাংক ব্যবস্থাপনা থেকে ঋণ নেয়। যদি আমরা মানে মোটা দাগে বিবেচনা করি যে সরকার যখন ঘাটতি অর্থায়ন করে, দুইভাবে ঘাটতি অর্থায়ন তারা পূরণ করে, একটি হচ্ছে বিদেশ থেকে লোন নিয়ে, আরেকটি হচ্ছে দেশীয় অভ্যন্তরীণ উৎস থেকে লোন নিয়ে। তো অভ্যন্তরীণ উৎসের মধ্যে মোটা দাগে দুইটি, সঞ্চয়পত্র একটি, আর একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। সঞ্চয়পত্রের প্রসঙ্গ যখন আসলো, আমরা দেখেছিলাম যে বিগত বেশ কিছু অর্থ বছরে সঞ্চয়পত্রের বিক্রি বেশ ভালো ছিল, চাহিদাও বেড়েছিল। কিন্তু অটোমেশন প্রক্রিয়া যখন মোটামুটি সম্পন্ন হয়ে গেল সঞ্চয়পত্রের, তারপরে এসে সঞ্চয়পত্রের বিক্রি চলতি অর্থ বছরে বেশ পড়তির দিকে। তো এবছর সরকার যেটি করতে যাচ্ছে যে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকলে আপনাকে রিটার্নে দেখানোর প্রয়োজন হতো, এখন সেটি মানে সেই লেভেলটি বাড়ানো হচ্ছে, সেই সিলিংটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যে আপনার 10 লাখ টাকা পর্যন্ত যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকে আপনাকে সেটি হয়তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দেখাতে হবে না। সরকার তার মানে হচ্ছে সঞ্চয়পত্র বিক্রির হার বাড়াতে চাচ্ছে, কিন্তু সরকার যখন সঞ্চয়পত্র বিক্রি করে তখন সেটি কি সুবিধাভোগী যে শ্রেণীর জন্য সঞ্চয়পত্র করা তারাই কেনেন, নাকি এর বাইরের ধনাঢ্য ব্যক্তিরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন? এখন আপনি চমৎকার কথা বলেছেন এবং আপনার কথার মধ্যে একটা অত্যন্ত টেকনিক্যাল শব্দ আপনি ইউজ করেছেন, সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে অটোমেশন হওয়ার পর থেকে এটার বিক্রি ডিক্লাইন, এটাই প্রমাণ করে যে সঞ্চয়পত্র যাদের জন্য হওয়া উচিত, সঞ্চয়পত্রের পক্ষে সুদের হার, সঞ্চয় সুদ বৃদ্ধি করা আমি যাদের জন্য বলছি, তারা ছাড়া ব্যাংক থেকে টাকা নিয়ে মানুষ সঞ্চয়পত্র রাখে। কারণ একসময় 14%, 16%, 18% সঞ্চয়পত্র ব্যাংক থেকে কম টাকার সুদে টাকা নিয়ে সেটা হচ্ছে উচ্চ সুদের জন্য সঞ্চয়পত্র জমা করত। তাই সরকার যেটা চাচ্ছে, সরকারের বুদ্ধিতে কুলাচ্ছে না যে এত রকম জটিল করে 5 লাখ টাকা এই করে, 6 লাখ টাকা সেই করে, এইটা না করে সরকারের আরও সিম্পলিফাইড করা উচিত। অর্থাৎ সরকার যদি আপনার এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখন ন্যাশনাল আইডি আছে, তো সরকারের উচিত এই গরিবি ফকিরি কথাবার্তা না বলে, 5 লক্ষ 3 লক্ষ না বলে, সে পার পার্সেন্ট যেহেতু আগে ছিল স্বামী স্ত্রী মিলে 60 লাখ সর্বোচ্চ রাখতে পারতো বা এককভাবে 30 লাখ। আমি এগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে একটি এনআইডির এগেইনস্টে সর্বোচ্চ 60, 70, 75 লক্ষ টাকা রাখতে পারে বা 1 কোটি টাকাও রাখতে পারে। সেই ক্ষেত্রে সরকারের যেটা করা উচিত, সরকার কি করছে জানেন, মাথা ব্যথা হচ্ছে বলে আপনার মাথায় কেটে ফেলতে চাচ্ছে, গজাতে দিচ্ছে না। আমার প্রেসক্রিপশন হচ্ছে অর্থনৈতিক ছাত্র হিসাবে যে সরকার এই লুকোচুরি না খেলে, যেমন পেনশন পায় মানুষ 40-50 লক্ষ টাকা, তো 40-50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা পর্যন্ত থাকলে সঞ্চয়পত্রের এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এখন যা আছে তাই হবে, ব্যাংকে এফডিআরে 1% আছে। কিন্তু সরকার 60 লাখ টাকা ক্রস করে গেলেই এটা 2% যদি করে, 1.5 কোটি টাকা হলে এটা 2.5% ট্যাক্স করে,
তাহলে টাকাগুলো এখানে আসতো, এআইটি হিসাবে সরকারের ইনকাম 3 গুণ হতো। কিন্তু সরকার করছে কি, সরকারই ভালো জানে যে এই এই ঘোলা পানিতে এখনও বিভিন্ন ব্যাংকের লুটাররা তারা আপনার এই তাদের কাজের মেয়ের নামে, তাদের আত্মীয় স্বজনের নামে তাদের জন্য পথটা খোলা রাখছে। আর যারা রিয়েলি পেনশন পেয়েছে 60 লাখ, আর্মি জেনারেলরা পেয়েছে, সেক্রেটারি ভাইরা পেয়েছে, তারা কিন্তু কষ্টে পড়ছে। তারা কিন্তু আবার তাদেরকে চাকরি করতে হচ্ছে। তারা ভাবতে পারছে না যে 70-80 লাখ টাকা আমরা সঞ্চয়পত্র কেটে রাখলে আমরা একটা ডিসেন্ট ইয়া পাই। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল দ্যাট এ সেক্রেটারি অর এ মেজর জেনারেল অর লেফটেন্যান্ট জেনারেল অর এ প্রফেসর, আমি 70 লাখ টাকা যদি রাখি সঞ্চয়পত্রে এবং আমি যদি 40,000 টাকা পাই, দ্যাট ইজ 50% অফ মাই বেসিক। আমি এখন 78,000 টাকায় বেসিকে আছি, আমার এর উপরে বাড়তি ইনকাম আছে। তো আমি তো বলছি না সরকারকে যে আমার খাতা কাটা ইত্যাদি নিয়ে আমি 1,25,000 টাকা বেতন পাই, আমাকে ওটা দেন। কিন্তু আফটার আই রিটায়ার আমাকে জাস্ট একটা ডিসেন্ট 60,000 টাকা যদি আমি সঞ্চয় রেখি, তাহলে আমার টাকাগুলো সরকারের সঞ্চয়ে থাকলো, 5-9-6 হলো না, শেয়ার মার্কেটে গেল না, আর আমারও একটা ডিসেন্ট লাইফ হলো, লিড করার সুযোগ হলো। এই ব্যাপারে কিন্তু সরকারের বিভিন্ন রকমের ইতস্ততা আছে। আমাদের একটু বিরতির পর আবার ফিরে এলাম। আপনার সঙ্গে অনুষ্ঠানে আলাপ করছি সামাজিক নিরাপত্তার বিস্তার প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ হাসানুল আলম পারভেজ। স্যার, যে বিষয়ে কথা